ছিল। হাসপাতাল থেকে যেদিন হীরকে বাড়ি নেওয়া হচ্ছিল সেদিন তুর্য জেদ করেছিল তার বউকে সে তার সাথে নিয়ে যাবে। তুর্য তখন ছোট থাকায় বউ বা বিয়ে জিনিসটা বুঝতো না, কিন্তু সেই ছোট্ট হীরের মায়ায় পড়ে গিয়েছিল সে। সেই মায়া সময়ের সাথে সাথে কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে কে জানে। হীরের বয়স যখন 9 বছর সে তখন পুতুল খেলে। ভালোবাসা, বিয়ে, স্বামী এসব তার কাছে ভারী ভারী শব্দ মাত্র। কিন্তু তুর্য তখন নিজের কৈশোর ফেলে মাত্রই যৌবনে পা রেখেছে। সে সব জানে, সব বোঝে ভালোবাসা কী জিনিস। 9 বছরের একটা বাচ্চা মেয়ের জন্য তার মন কাঁদে। হীরকে না দেখে একদিন থাকা তার কাছে ভীষণ কষ্টের। হীরকে দেখার লোভ সামলাতে না পেরে প্রতিদিন হীরের স্কুলে গিয়ে দাঁড়িয়ে থাকতো তুর্য। স্কুল ছুটি হলে হীরকে নিয়ে ঘুরতে যাওয়া, রাত ভোর হীরের কথা ভাবা যেন তুর্যের প্রতিদিনকার রুটিনে পরিণত হয়েছিল। ফলশ্রুতিতে তুর্যের পড়ালেখা অনেক হ্যাম্পার হচ্ছিল। রেজাল্টও খারাপ হয়। তিয়াস চৌধুরী ভীষণ রাগী মানুষ হওয়াতে তিনি এটা মানতে পারেননি। সিদ্ধান্ত নেওয়া হলো তুর্যকে লন্ডন পাঠিয়ে দেওয়া হবে হায়ার স্টাডিজের জন্য। বাকি সবাই মানলেও মানতে পারেনি তুর্য আর হীর। হীর ছোট থাকলেও আদর জিনিসটা সেও বুঝত। তুর্য ওকে অসম্ভব ভালোবাসত আর আদর করত। যা চাইতে সব ইচ্ছে তুর্য পূরণ করত। যা চাইতো সব ইচ্ছে তুর্য পূরণ করত। তুর্য কিছুতেই হীরকে ছেড়ে যেতে রাজি হয়নি। আর তার ভয় ছিল হয়তো হীর বড় হওয়ার সাথে সাথে তাকে ভুলে যাবে। তুর্যের অনেক আকুতি মিনতি করার পর দুই পরিবার মিলে ঘরোয়াভাবে তুর্য আর হীরের আকত করিয়ে রাখল। যদিও এত ছোট বয়সে বিয়ের কোনো ভিত্তি নেই, কিন্তু তুর্যের কাছে এই কবুল পড়াটা ওর জীবনের সবচেয়ে বড় সত্যি ছিল। আকদের দিন হীর একটা লাল লেহেঙ্গা আর দুই বেনুনি করে সারা বাড়ি দৌড়েছিল। তুর্য মন থেকে হীরকে বউ বলে মেনে নিলেও হীর কবুল বলেছিল খেলাভাবে। 2 মাস পর তুর্যের যাওয়ার দিন হীর তুর্যকে জড়িয়ে ধরে সে কি কান্না! হীরের কান্না থামানোর জন্য তুর্য হীরকে অনেকগুলো চকোলেট দিয়ে গিয়েছিল আর ওয়াদা করেছিল আসার সময় অনেক চকোলেট আর ব্ল্যাক টেডি বিয়ার নিয়ে আসবে। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়েছিল তুর্য হীরের দিকে। আর হীর হীর চকোলেট খেতে খেতে ফর্সা মুখখানা চকোলেট কালার বানিয়ে ফেলেছিল। চলে গেল তুর্য ভিন দেশে। হয়ে গেল আলাদা দুজনে। 3-4টে সিগারেট প্রায় শেষ তুর্যের। তখনই তাসফির ডাকে অতীত থেকে ফিরে আসে। ভাইয়া, ভাবির ঘুম ভেঙে গেছে। তুই যা, আমি আসছি। সিগারেটে শেষ টানটা দিয়ে নিচে ফেলে পা দিয়ে আগুন নিভিয়ে দিল তুর্য। এখন আবার অভিনয়ের পালা। ঘুম থেকে উঠে বসতেই তুর্যকে পাশে দেখলাম। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু স্বপ্নটা আমার কাছে সত্যি মনে হয়েছিল। তুর্য আমাকে খাবার খাইয়ে দিয়ে ঔষধ হাতে দিলেন। এটা কিসের ওষুধ? এটা ডক্টর দিয়েছেন তোমার শরীর খুব দুর্বল হতে। তুর্য কিছুটা বিচলিত হলেন আমার প্রশ্নে, কিন্তু কেন জানি না তাকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। ওষুধটা খেয়ে নিলাম। তুর্য খাবার প্লেট নিচে রাখতে গেলে আমি বিছানা থেকে নেমে ব্যালকনির দিকে যাচ্ছিলাম। তখন নিচ থেকে চেঁচামেচির শব্দ আসতে লাগলো। কি হয়েছে জানার জন্য নিচে নামতেই বুকটা ছ্যাত করে উঠলো আমার। রায়ান ভাইয়া দাঁড়িয়ে আছে আমার সামনে। তুর্যর বডিগার্ড জন তাকে ধরে রেখেছে। হয়তো তুর্যর সাথে কথা কাটাকাটি হচ্ছিল। আমাকে দেখে দুজনেই নেমে গেল। রায়ান ভাইয়া আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দুটো চোখ পানিতে টলমল করছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই অশ্রুকণাগুলো নিচে গড়িয়ে পড়বে। আমার ভীষণ কষ্ট হচ্ছে তার দিকে তাকিয়ে থাকতে। লজ্জায় মাথা নুইয়ে পড়ছে আমার। আমি যে তার অপরাধী। তার সব স্বপ্ন, সব আশা, ভালোবাসা আমি কেড়ে নিয়েছি। হীর, তুই এটা কিভাবে পারলি? কিভাবে আমার মনটা তুই ভেঙে দিলি? আর কেউ না জানুক, তুই তো জানতি আমি তোকে কতটা ভালোবাসি। তাহলে কেন করলি আমার সাথে এমনটা? আমার ভালোবাসার কি কোনো মূল্য ছিল না তোর কাছে, বল? এতটাই তুচ্ছ ছিল আমার ভালোবাসা? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি যে নিরুপায় ছিলাম। আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। কি এমন অসহায়ত্ব ছিল তোর যে তুই আমাকে ছেড়ে এই লোকটাকে বিয়ে করেছিস? রায়ান ভাইকে কি তবে মামি কিছুই বলেনি? মামা মামির জীবন বাঁচাতেই তো আমি বিয়েটা করলাম। তখনই মনে পড়ে গেল আমার ভিডিও কলে মামি, রাহি সবাই অবচেতন অবস্থায় ছিল। তার মানে তারা কেউই জানে না বিয়েটা আমি উপায়হীন হয়ে করেছি।
তুর্যর প্রতি আমার ঘৃণা যেন আরও বেড়ে গেল আজকের পর থেকে। আমার সবগুলো আপন মানুষের কাছ থেকে আমাকে চিরদিনের জন্য অপরাধী বানিয়ে দিয়েছে এই লোকটা। সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু রায়ান ভাইয়ার চোখে নিজের জন্য ঘৃণা দেখে খুব কষ্ট হচ্ছে আমার। এই মানুষটার চোখে আগে আমি আমার জন্য ভালোবাসা ছিল। আমার জীবন এইভাবে পাল্টে যাবে আমি কখনো ভাবিনি। রায়ান ভাইয়া আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তুর্য তাকে থামিয়ে দিল। লোক রায়ান, তোমার সাথে ঝগড়া করতে চাই না, কিন্তু আমার ওয়াইফকে নিয়ে এসব কথা বললে আমি সহ্য করতে পারবো না। হীরা আমার বউ, ওকে ভালোবাসার অধিকার একমাত্র আমার। সেই অধিকারের ভাগ তো দূরে থাক, ছিটেফোঁটা আমি কাউকে দিতে প্রস্তুত নই। সো নেক্সট টাইম থেকে একটু সাবধান। হীরের রিলেটিভ হিসেবে এই বাড়িতে আসবা, অ্যান্ড ইউর মোস্ট ওয়েলকাম। কিন্তু হীরের লাভার হয়ে আসতে চাইলে আই ওয়ান্ট টলারেট। নাও ইউ ক্যান গো। রায়ান ভাইয়া কিছু বলতে গিয়েও থেমে গেলেন, আমার দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে গেলেন। আমি সেইভাবেই দাঁড়িয়ে রইলাম, কিছুই করার নেই আমার। নিজেকে নিজের কাছেই নিকৃষ্ট মনে হচ্ছে। বিকেলে বাসার সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে, আমিও বসে আছি। তবে শুধুই বসে আছি, তারা কথা বলছে আমি শুনছি। রিসানার বাবা অফিসের কাজ করছে আর তুর্য ল্যাপটপে মুখ গুজে কি যেন করছে। তখনই একটা মেয়ে ঝড়ের বেগে এসে তুর্যকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় সবারই মুখ হা হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে আশ্চর্য হয়েছে প্রচুর, কিন্তু সবার থেকে আমি বেশি আশ্চর্য হয়েছি। কে এই মেয়েটা যে অন্য একজনের স্বামীকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে? মেয়েটার উপর কেন জানি না প্রচণ্ড রাগ হচ্ছে। জড়িয়ে ধরেছে তো ধরেছেই, ছাড়ার নাম নেই। পরপুরুষের সাথে এত চিপকানোর কি দরকার? যত সব। জানি তুর্যের বউ আছে, তারপরও এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে। মেয়েটা তুর্যকে ছেড়ে দাঁড়াতেই ফুপি আম্মু এসে মেয়েটাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ফুপি আম্মু সরে যাওয়ার পর একে একে সবাই মেয়েটাকে জড়িয়ে ধরতে লাগলো, আর আমি হ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে সবটা দেখছি। তবে দেখে মনে হচ্ছে মেয়েটা এদের রিলেটিভ হবে। সবার সাক্ষাৎ পর্ব শেষ হলে ফুপি আম্মু মেয়েটাকে আমার সামনে নিয়ে এলো। হীর, ওর নাম কিয়ারা, আমার মেয়ে। আজকেই লন্ডন থেকে ফিরলো। এতক্ষণে বুঝতে পারলাম কাহিনী। মেয়েটা তুর্যর বোন, আর আমি কি না কি ভেবেছিলাম। কেমন আছো হীর? আমি ভালো আছি আপু, তোমার কি খবর? আর খবর? তুর্য একা একা বিয়ে করে নিল, আমাকে একবার বললও না। ভালো কিভাবে থাকি বলো? আমার কিছু বলার আগেই তুর্য বলে উঠল, হীর তোর ভাবি হয় কেরা, ওর নাম ধরে বলছিস কেন? হীর আমার বয়স অনেক ছোট, তাই ওর নাম ধরে ডেকেছি। কিন্তু আমি তোর বড়, তাই আমার বউকে ভাবি বলে ডাকবি। হীর ভাবি, এখন ঠিক আছে? হুম। তুর্য ঘরে চলে গেল। কিয়ারা তুর্যের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমি কিয়ারার দিকে। কেন জানি ওর দিকে তাকিয়ে থাকাটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। বাড়িতে গিয়ে নিজেকে ঘরের ভিতর বন্দি করে নিল রায়ান। অনেক কষ্টে এতক্ষণ চোখের পানিগুলো ধরে রেখেছিল, এখন যেন আর চোখের পানি বাদ মানছে না রায়ানের। ভীষণ ভালোবাসে হীরকে সে। স্বপ্নেও কল্পনা করেনি কখনো এভাবে হীরকে হারিয়ে ফেলবে। চরম ভুল করেছে রায়ান। হীরকে একা ফেলে যাওয়াটাই ওর সবচেয়ে বড় ভুল ছিল। একটা ভুলের জন্য আজ সে তার হীরকে হারিয়ে ফেলছে। কিন্তু রায়ান এত সহজে হেরে যাবার পাত্র না। সে জানে হীর ওর স্মৃতির শক্তি হারিয়ে ফেলেছে, তাই এত সহজে সে রায়ানকে ভুলে তুর্যকে আপন করে নেবে না। এখনো কিছুটা হলেও আশা বাকি আছে। বারান্দায় দাঁড়িয়ে সিগারেটে টান মারছে আর হীরের কথা ভাবছে রায়ান। যে করেই হোক হীরের সাথে দেখা করতে হবে তার। হীরকে ফিরিয়ে আনতেই হবে। হীরকে ছাড়া রায়ানের জীবন অচল। কিছু একটা ভেবে হাতের সিগারেটটা ফেলে দিয়ে হীরকে ফোন করলো রায়ান। হ্যালো হীর, প্লিজ ফোনটা রাখিস না, একটু কথা বলবো শুধু। রাখিস না ফোনটা। রাখবো না, আমারও অনেক কিছু বলার আছে। একটু দেখা করতে পারবি কাল? ঠিক আছে, আমি আসবো। সত্যি আসবি তো? আসবো। রায়ান ফোনটা রেখে দিল। চোখে মুখে আনন্দের ঝলক রায়ানের। হয়তো হীরকে নিজের করে ফিরে পাওয়ার আশাটা আবারও জেগে উঠল। রায়ানকে ফোনে বলে দিলাম যে দেখা করব, কিন্তু কিভাবে? তুর্য জানতে পারলে কি আবার উল্টাপাল্টা কিছু করবে? না, রায়ানের কাছে অপরাধী হয়ে থাকতে পারবো না আমি। তাকে সবটা জানাতেই হবে। মাথার যন্ত্রণাটা আবার শুরু হয়েছে।
ওষুধটা খেয়ে নিলাম। শুয়ে আছি কিন্তু চোখে ঘুম নেই। কেন যে আমার জীবনে এই সব সমস্যা আছে বুঝি না। সব তো ভালোই চলছিল, জীবনে কোনো ঝামেলাও ছিল না। তুর্য নামক ঝড়টা এসে আমার জীবন উলট পালট করে দিল। এই লোকটাকেও আমি বুঝি না, কখনো মনে হয় আমাকে ভালোবাসে, আবার কখনো মনে হয় সবটাই তার অভিনয়। অনেক রাত হয়েছে, তুর্য এখনো ফেরেনি। কোথায় আছে দেখার জন্য নিচে নামতেই দেখলাম তুর্য, কিয়ারা, তাসফি আর রিসান হাসাহাসি করছে। কিয়ারা আড্ডার ছলে বারবার তুর্যর কাছে আসার চেষ্টা করছে। না চাইতেও কেন বারবার আমার চোখে তুর্য আর কিয়ারার ওপর আটকে যাচ্ছে। খুব অস্বস্তি হচ্ছে। কিয়ারার এমন ঢলাঢলি সহ্য করতে পারছি না আমি। কোনো কিছু না ভেবেই তুর্যর কাছে চলে গেলাম। শুনছেন? তুর্য অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেন ভূত দেখেছে। কি হলো, শুনছেন? তুমি এভাবে ডাকছো আমায়? কেন, আমি কি ডাকতে পারি না? না, তা ঠিক নয়। বলো কি বলতে চাও। আপনি ঘরে আসুন, অনেক রাত হয়েছে আর আমার ঘুম পাচ্ছে। তুর্য কিছু বলতে যাবে, তার আগেই কিয়ারা বলতে শুরু করলো, আরে হীর ভাবি, ঘুম পাচ্ছে তো, ঘুমাও। তুর্যকে ছাড়া যাবে না। তুর্য আমার সাথে, আমাদের সাথে থাকুক। এতদিন পর দেখা আমাদের, একটু আড্ডা দেব না? কিয়ারার কথায় যেন কেউ আমার শরীরে আগুন ধরিয়ে দিল। মেয়েটার সাহস দেখে অবাক হচ্ছি। আমার স্বামীকে আমার সাথে যেতে দেবে না? আমি তুর্যর হাত ধরে ওনাকে উঠালাম। কিয়ারা আপু, তোমরা কালকে দিনে আবার আড্ডা দিও, কিন্তু এই সময়টা স্বামী স্ত্রীর পার্সোনাল। এই সময় তার ভাগ আমি কাউকে দিতে পারবো না। তুর্য এখনও আমার দিকে হা করে তাকিয়ে আছে। হয়তো এমন কথা আমার মুখে এসে আশা করেনি। তুর্যকে উদ্দেশ্য করে বললাম, চলুন ঘরে। চলেন মহারানী। মহারানী? কেমন যেন পরিচিত লাগছে শব্দটা। অত কিছু না ভেবে ঘরে চলে এলাম। তুর্য ফ্রেশ হতে গেছে আর আমি ভাবছি আমি এসব কি বললাম নিচে। তুর্যর সাথে কিয়ারাকে দেখে এত হিংসা কেন হলো আমার? যেসব কথা নিচে বললে এলাম ওগুলোই বা কেন? আমার কথার আবার অন্য কোনো অর্থ বের করবেন না তো তুর্য? ব্যালকনিতে দাঁড়িয়ে নিজেই কথাগুলো ভাবছিলাম। তখনই হঠাৎ করে কেউ পেছন থেকে জড়িয়ে ধরলো। আচমকা এমনটা হওয়াতে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। চুলগুলো সরিয়ে নিয়ে আমার ঘাড়ে নাক ঘষছে তুর্য। মনে মনে যা ভেবেছিলাম তাই হয়েছে। আমার বলা কথাগুলোর উল্টো অর্থই বের করেছে তুর্য। এই লোকটা কেন যে এত বেশি বোঝে? তুর্যর হাত দুটো আমার কোমরে বিচরণ করছে। কেমন যেন ঘোরের মতো লাগছে সব। আমাকে নিজের দিকে ঘুরিয়ে দিয়ে আমার মুখটা তার দুহাত আগলে নিয়ে নিলেন তুর্য। নেশা লাগানো চোখে তাকিয়ে আছে আমার দিকে। কেন জানি না ভীষণ লজ্জা লাগছে। তুর্য আস্তে আস্তে তার মুখটা আমার মুখের কাছে আনছেন। তার এত কাছে আসাতে আমার নিঃশ্বাস খুব দ্রুত ওঠানামা করছে। তুর্য তার ঠোঁট দুটো এগিয়ে আনছিল। তখনই কি মনে করে আমি তাকে থামিয়ে দিলাম। তুর্য ব্রু কুচকে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো বোঝার চেষ্টা করছে আমি মানা করলাম কেন। তার এভাবে তাকিয়ে থাকায় আমার অস্বস্তি হচ্ছিল একটু। ওভাবে কি দেখছেন? থামিয়ে দিলে যে। আমি না বলেছি নিজে থেকে আপনার কাছে আসবো না? তাহলে নিচে থেকে ডেকে আনলে কেন? পার্সোনাল সময় কাটাবে বলে? ওই কিয়ারা শাকচুন্নির থেকে সরিয়ে আনতে। কিভাবে ঢলাঢলি করছিল দেখেছেন? কি? আরে দেখেননি কিভাবে আপনার সাথে বারবার গা ঘষাঘষি করছিল? একজন বিবাহিত পুরুষের সাথে কেউ এমন চিপকে থাকে, তাও আবার তার বউয়ের সামনে। এই জন্যই নিয়ে এসেছি আপনাকে। কেমন যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আর ইউ জেলাস? আমি আর জেলাস? হ্যাঁ, মোটেও না। ও আচ্ছা, তাহলে আমি যাচ্ছি। কোথায় যাচ্ছেন? কিয়ারার কাছে। কিয়ারার কাছে মানে কি? তুমি তো কিস করতে দিলে না, কিন্তু কিয়ারার কাছে গেলে সবই দেবে। সব দেবে মানে? সব মানে বোঝো না? সব মানে সব। ছোট বাচ্চা নই আমি, সব মানে বুঝি। কিয়ারা আপনাকে সব কেন দেবে? কিয়ারা ছোট থেকে আমাকে পছন্দ করে, তাই একবার আমি ওর কাছে গেলেই সব দিয়ে দেবে। আপনি ওর কাছে কেন যাবেন? আপনি যাবেন না। এখন ঘরে না পেলে বাইরে তো যেতেই হবে। কি আর করার বলো? না, আপনি যাবেন না। কেন বলো তো? আচ্ছা, রুমটা লক করে রাখো, আমি যাচ্ছি। তুর্যকে আর কিছু বলতে না দিয়ে ওনার ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে চেপে ধরলাম। কিছুক্ষণ এভাবে থেকে ওনাকে ছেড়ে দিলাম। তুর্য হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেও নিজের কাজে লজ্জিত। না জানি কি হয়েছিল আমার। আমি যে এমন কিছু করতে পারি সেটা আমার ধারণার বাইরে ছিল। আমি একটু দূরে দাঁড়িয়ে লজ্জায় মাথা নিচু করে আছি। তুর্য আমার দিকে আগাচ্ছে।
তুর্য আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিলেন। আমি এখনও লজ্জায় তার দিকে তাকাতে পারছি না। হয়তো তাকালে বুঝতে পারতাম তুর্য কেমন নেশা ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমাকে খাটে শুইয়ে দিয়ে তুর্য নিজের সব ভর আমার উপর ছেড়ে দিলেন। সকালে গোসল করে বসে আছি কখন তুর্য উঠবে, বের হবে বাসা থেকে, আর আমি রায়ানের ভাইয়ের সাথে দেখা করতে যাব। কিন্তু তুর্যর ওঠার কোনো নাম নিশানাই নেই। এই যে মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। উফ, একটা মানুষ এত কিভাবে ঘুমায়? নিচে গিয়ে কিচেন থেকে একবার ঘুরে এলাম, তুর্য এখনো ঘুমাচ্ছে। হঠাৎ মাথায় একটা শয়তানি বুদ্ধি খেললো। এক গ্লাস পানি তুর্যর মুখে ঢেলে দিলাম। তুর্য হকচকিয়ে লাফ দিয়ে উঠে পড়লেন, আর তুর্যর এমন কাক ভেজা রূপ দেখে আমি হেসে কুচি কুচি হয়ে যাচ্ছি। তুর্য রাগী দৃষ্টিতে আমার দিকে এগিয়ে আসছে, হাসিও পাচ্ছে আবার ভয়ও। আমি যেতে যেতে আলমারিতে গিয়ে আটকে গেলাম। তুর্য এসে আমাকে জড়িয়ে ধরে তার ভেজা চুলগুলো ঝাঁকিয়ে সব পানি আমার মুখে ছিটিয়ে দিলেন। আমি এখনও মুখ টিপে হেসেই যাচ্ছি। তুর্য আমাকে কোলে তুলে খাটেই শুইয়ে দিলেন। কি করছেন, ছাড়েন। না, ছাড়বো না। এটা তোমার পানিশমেন্ট। কিসের পানিশমেন্ট? আমাকে ঘুম থেকে ওঠানো আর ভিজে দেওয়ার। এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? রাতে তো ঘুমোতে দিলে না, এখন কি সকালে ঘুমাবো না? আপনার লজ্জা নেই তাই না? এগুলো কেউ বলে? এই তুমি কি লজ্জা পাচ্ছ? তোমার গাল দুটো লাল হয়ে গেছে। লজ্জা কেন পাবো? আপনি সরুন আমার উপর থেকে। দরজা খোলা আছে, কেউ এসে পড়বে। কেউ আসবে না, আর এলেই বা কি? আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমরা রোমান্স করতেই পারি। কথাটা বলেই তুর্য আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিলেন। আর ওই সময়েই কিয়ারা দৌড়ে রুমে ঢুকে গেল। আমাকে আর তুর্যকে এভাবে দেখে কিয়ারা ভীষণ জোরে চিৎকার দিয়ে উঠল। কিয়ারাকে দেখে আমি আর তুর্য দুজনেই ভীষণ লজ্জা পেয়েছি। তুর্য আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো, আর আমি আঁচলটা ঠিক করে নিলাম। এমন পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। তুর্য কিছু না বলে ওয়াশরুমে চলে গেলেন। আমি লজ্জায় লাল হয়ে নিচে তাকিয়ে আছি। লজ্জা কাটিয়ে কিয়ারার দিকে তাকাতেই দেখলাম কিয়ারার চোখে পানি টলমল করছে। এই পানির রহস্য আমি বুঝতে পারলাম না। তুর্য বাসা থেকে বের হলে আমিও বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য রায়ান ভাইয়ের সাথে দেখা করা। পার্কে গিয়ে ঢুকতে দেখি রায়ান ভাইয়া আগেই বসে আছে। ভাইয়ের সামনে বসতেই সে আমাকে জড়িয়ে ধরলো। আমি আগের মতোই মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছি। রায়ান ভাই আমাকে ছেড়ে তার সামনে বসিয়ে দিলেন। কিভাবে কথা শুরু করব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ চুপ থাকার পর রায়ান ভাইয়া নিজেই বলা শুরু করলেন। হীর, আমি জানি তুই এই বিয়ে ইচ্ছে করে করিসনি। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো কারণ ছিল। কালকেও তুই বললি তুই উপায়হীন ছিলি। আমাকে বল হীর, তোর কি সমস্যা ছিল যার জন্য তুই অন্য কাউকে বিয়ে করলি? রায়ান ভাইয়ের কথায় আমার চোখ ভিজে গেছে। মানুষটা এখনো আমাকে কত বিশ্বাস করে। ফর্সার একটা হাত মাথায় পেয়ে সব খুলে বললাম রায়ান ভাইয়াকে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়লাম। আমার কথা শুনে মনে হচ্ছে রায়ান ভাইয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। এত কিছু হয়ে গেছে তোর সাথে হীর, আর তুই একটা বারও বলিসনি আমাকে? তুই যদি সেদিন রাতেই আমাকে সব বলতি, পরদিন সকালেই আমরা বিয়ে করে নিতাম। তাহলে আর ওই তুর্য তোকে ব্ল্যাকমেইল করে বিয়ে করতে পারতো না। আমি কখনো স্বপ্নেও ভাবিনি আমার সাথে এমন হবে। একদম সাদাসিধে একটা মেয়ে ছিলাম আমি। সেই আমার জীবনে এতটা উথাল পাথাল। আমি যদি এরপরেও তোমাকে বিয়ে করতাম, সে তো তোমাকে ঠকানো হতো ভাইয়া। তুই কিচ্ছু ভাবিস না। তুর্য সবকিছু জোর করে করেছে। তোর ইচ্ছা ছিল না, তাই তুই বাড়ি থেকে আর ফিরে আসবি না। আজকে এখনই আমার সাথে পালিয়ে চল। আমরা অনেক দূরে চলে যাব, যেখানে তুর্য কেন, ওর ছায়াও পৌঁছাতে পারবে না। রায়ান ভাইয়ার ইমোশনটা আমি বুঝতে পারি আর সম্মানও করি, কিন্তু তুর্যকে ছেড়ে আমি পালাতে পারবো না তার হাত ধরে। না ভাইয়া, আমি তুর্যকে ছেড়ে আপনার সাথে যেতে পারবো না। আপনি আমাকে ভুল বুঝবেন না, কিন্তু তুর্য আমার স্বামী। তুর্য আমার সাথে যাই করুক না কেন, কিন্তু আমি জানি সে আমাকে ভালোবাসে। হয়তো আজও মুখে সে কিছুই বলেনি, কিন্তু তার চোখ বলে সে আমাকে ভালোবাসে। তুই এসব কি বলছিস হীর? যে লোকটা তোর সাথে এত বড় অন্যায় করলো, তুই তার সাথে থাকতে চাইছিস? সেই লোকটাকে আমি ভালোবেসে ফেলেছি রায়ান ভাই। এখন সে চাইলেও তার থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। হীর, তুই পাগল হয়ে গেছিস। তুমি যা ইচ্ছে ভাবতে পারো। আমি শুধু চেয়েছিলাম তুমি সত্যিটা জেনে নাও আর আমাকে পারলে ক্ষমা করে দিও। রায়ান ভাইকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেলাম।
এতক্ষণ হীর আর রায়ানের থেকে একটু দূরে বসে সবটা দেখছিল তুর্য। এতক্ষণ চিন্তিত থাকলেও এখন তার মুখে একটা প্রশান্তির হাসি আছে। রায়ান এখনও আগের পজিশনেই বসে আছে, হয়তো অনেকটাই অবাক হয়েছে। স্মৃতির ওপর ভালোবাসা নির্ভর করে না, ভালোবাসা তার রাস্তা ঠিকই খুঁজে নেয়। তুর্যের ভালোবাসার কাছে হেরে গিয়ে হীরও ভালোবেসে ফেলেছে তুর্যকে। তুর্য সেখান থেকে চলে গেল। আজকে মনটা একটু ভালো, খুশি খুশিও লাগছে বেশ। রায়ান ভাইয়াকে সবটা বলতে পেরে মনের একটা বোঝা নেমে গেছে। কিন্তু আমি কি সত্যিই তুর্যকে ভালোবেসে ফেলেছি? তুর্যর মতো একটা খারাপ মানুষকে কিভাবে ভালোবাসলাম আমি? কথাগুলো ভাবতে ভাবতে ঘরে যাচ্ছিলাম, তখন কিয়ারা ঘরের বাইরে থেকে কান্নার শব্দ পেলাম। কারো কথা কান পেতে শোনা ঠিক না, কিন্তু নিজের কৌতূহলকে দমিয়ে রাখতে না পেরে শুনতে লাগলাম কি বলছে কিয়ারা। যতদূর বুঝছি কিয়ারা ফোনে কথা বলছে। এমনটা করো না প্লিজ। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? তুমি ওই কালকের মেয়েটার জন্য আমাকে ছেড়ে দিতে চাইছো। তোমার সব কথা আমি শুনেছি। যেভাবে চাইছো ঠিক সেইভাবেই নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছি। এখন যখন আমার এই অবস্থা, তখন তুমি আমাকে ছেড়ে দিচ্ছ কেন তুর্য? কেন এমন করছো? বলো না প্লিজ। কিয়ারার মুখ থেকে তুর্যর নাম শুনে আমার বুকটা ছ্যাত করে উঠল। কি মানে? তার মানে তুর্য আর কিয়ারা আগে থেকেই রিলেশন ছিল? তার মানে আমি তুর্য আর কিয়ারার মাঝখানে চলে এসেছি? এরপর কিয়ারা যা বলল তা শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। প্লিজ তুর্য, এমন করো না। আমার কথা নাই বা চিন্তা করলি? তোমার অনাগত সন্তানের কথাটা চিন্তা করো। এই পৃথিবীতে তোমার সন্তান আসতে চলেছে। ওর বাবার পরিচয় ছাড়া আমি কিভাবে ওকে এই সমাজে আনবো বলো? একটা বার আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে ফিরিয়ে দিও না। কিয়ারার ঘরের সামনে থেকে আস্তে করে সরে এলাম। আমার পা দুটো যেন আর চলছে না। তুর্য এতটা নিচে নামতে পারে ভাবতেও আমার কষ্ট হচ্ছে। আমি যে তুর্যকে ভালোবাসতে শুরু করেছিলাম, আর সেই কিনা অন্য একটা মেয়ের সন্তানের বাবা। এই মুহূর্তে আমার কান্না করা উচিত, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে না। একটা অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে রায়ানকে। চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কপাল কেটে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। হাত পিঠ মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। রায়ান অস্পষ্ট স্বরে পানি চাইছে। কেউ একজন এক গ্লাস পানি হাতের সামনে এগিয়ে এলো। রায়ান চোখে ঝাপসা দেখছে, তাই গ্লাসটা খেয়াল করতে পারছে না। হাতটাও বাঁধা অবস্থায় আছে। পানিটা খেয়ে নাও রায়ান। কণ্ঠস্বরটা পরিচিত মনে হচ্ছে। কে তুমি? এত সহজে ভুলে গেলে? হুম, আমি তো ভেবেছিলাম মার যাই হোক, তুমি আমাকে কখনো বলতে পারবে না। তুর্য, তুমি আমাকে তুলে এনেছো? দ্যাটস লাইক এ গুড বয়। এই তো চিনতে পেরেছ। তখনই করে লাইটটা জ্বলে উঠল। আমাকে এভাবে তুলে আনার মানে কি তুর্য? কি করেছে আমি যে আমাকে মারা হলো? রায়ান, তোমার মুখ থেকে এত ইনোসেন্ট কথাগুলো আমি আর নিতে পারছি না। কিভাবে পারো নিজেকে এতটা ইনোসেন্ট বানিয়ে রাখতে, যেখানে তোমার আসল রূপটা আমি ভালো করেই চিনি? তুমি আমাকে ভুল বুঝেছো তুর্য, আমি কিছুই করিনি। তুর্য রায়ানের নাক বরাবর একটা ঘুষি দিলে রায়ানের নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। জানিস তো, তুর্য মাহমুদ কখনো কারণ ছাড়া কিচ্ছু করে না। তোকেও কারণ ছাড়া আনিনি। আজকে আমার আর হীরের আলাদা হওয়ার পিছনের কারণ তুই। তুমি আবার ভুল বুঝছো। এটা সত্য যে আমি হীরকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু তোমার কাছ থেকে ওকে আলাদা করিনি। আলাদা করনি, এটা আমি বিশ্বাস করব? সত্যি? দেখো তুর্য, আমি মানছি হীরের বেঁচে থাকার কথাটা আমি সবার থেকে লুকিয়েছি, কিন্তু বিশ্বাস করো, এর পিছনের কারণ শুধু একটাই। আমি হীরকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। তোমার ভালোবাসে তুমি এতটাই অন্ধ ছিলে যে ভুলে গেছো হীর আমার বউ। একবারও মনে হলো না আমি হীরকে ছাড়া বাঁচবো কিভাবে? তুর্য, তুমিও হীরকে ভালোবাসো, আমিও হীরকে ভালোবাসি। তোমার যেমন ওকে কাছে পেতে ইচ্ছে হয়, আমারও তেমনি ইচ্ছে হয়। ওর জন্য তোমার হৃদয় যেমন পুড়ে, আমার হৃদয় পুড়ে। পার্থক্য শুধু এতটুকুই, তুমি ওর স্বামী। তুর্য আর একবার মারতে চেয়েও হাত নামিয়ে নেয়। এতই যখন ভালোবাসি হীরকে, তাহলে কেন ড্রাগস দিচ্ছিল ওকে? তুমি জানো এই ওষুধগুলোর সাইড ইফেক্টে হীরের ব্রেন একসময় সম্পূর্ণ কাজ করে বন্ধ করে দিত।
কি বলছো এসব তুর্য? হীরকে ড্রাগস? তাও আবার আমি? আমি স্বপ্নেও এই কাজটা করতে পারি না। আমি ভালোবাসি হীরকে। সব সময় ওকে লুকিয়ে আমার কাছে রাখতে চেয়েছিলাম। তাই সেদিন হীরের কথা কাউকে বলতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, আমি হীরের ক্ষতি করতে পারি না। তুর্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ানের দিকে। কেন যেন রায়ানকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে তার। রায়ানের চোখ দুটো বলে দিচ্ছে তার বলা প্রতিটা কথা সত্যি। তুর্য জনকে ফোন করে রায়ানকে হসপিটালে পাঠালো আর রায়ানের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করলো। ঝর্ণার নিচে বসে কাঁদছি আমি। নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। এই মাত্রই তো তুর্যকে ভালোবাসতে শুরু করেছিলাম, তাহলে এমন কেন হলো? কেন বারবার আমার সাথেই এমন হয়? আমার কি খুশি হওয়ার অধিকার নেই? আমি তো তুর্যকে ঘৃণা করতাম, তাহলে কেন তুর্যর প্রতি দুর্বল হলাম? কেন ভালোবাসলাম তার মতো একটা লম্পটকে? তুর্য এতটা খারাপ এখনও আমার বিশ্বাস হচ্ছে না। আমার মন বলছে তুর্য এমন কিচ্ছু করতে পারে না, কিন্তু আমি যে নিজের কানে শুনেছি, তবু আমার মন যে তুর্যকে নির্দোষ বলছে। আমি কি তাহলে ভুল শুনেছি? হয়তো কিয়ারার সন্তানের বাবা তুর্য নয়, হয়তো কিয়ারা মিথ্যে বলছে, হয়তো সবটা কিয়ারা সাজানো নাটক আমাকে আর তুর্যকে আলাদা করার জন্য। হ্যাঁ, তাই হবে। কিন্তু কিয়ারা আমাকে আর তুর্যকে আলাদা করতে চাইবে কেন? সে যাই হোক, আমাকে সবটা জানতেই হবে। তাড়াতাড়ি শাড়ি পাল্টে নিয়ে কিয়ারার ঘরে চলে এলাম। উদ্দেশ্য কিয়ারা সত্য বলছে নাকি মিথ্যা বলছে যাচাই করা। খোঁজাখুঁজির পর যা পেলাম সেটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি ভেবেছিলাম হয়তো কিয়ারা আমাকে আর তুর্যকে আলাদা করার জন্য প্রেগনেন্ট হওয়ার নাটক করছে, কিন্তু না। কিয়ারা 3 মাসের অন্তঃসত্ত্বা। প্রেগনেন্সি রিপোর্টগুলো চিৎকার করে বলছে কিয়ারা মা হতে চলেছে। সব শেষ হয়ে গেল। তুর্য আর কিয়ারা একে অপরকে ভালোবাসে, আর তাদের ভালোবাসার প্রমাণ ওই বাচ্চা। ওদের দুজনের মাঝে আমি এসেছি। আমার জন্য তুর্য কিয়ারা আর ওর অনাগত সন্তানকে অস্বীকার করছে। তুর্য কি আমাকে এতদিনে একটা বারের জন্য হলেও একটুও ভালোবাসেনি? আমি তো তুর্যকে ভালোবেসে ফেলেছি। আমি কিভাবে থাকবো তাকে ছেড়ে? কিন্তু তার সাথেও যে থাকতে পারবো না। আমি কিয়ারা আর ওর সন্তানের জীবন নষ্ট হতে দিতে পারবো না। আমি চলে যাব ওর জীবন থেকে, অনেক দূরে চলে যাব। তুর্য বাড়ি ফিরে ফ্রেশ হয়ে হীরকে খুঁজতে থাকে। সারা বাড়িতে কোথাও খুঁজে না পেলে তুর্য ওর মাথার রক্ত উঠে যায়। তুর্যর ভয় হয় হয়তো হীর ওকে ছেড়ে চলে গেছে, আর হীরের শত্রুতার এই সুযোগেই রয়েছে কখন হীর তার কাছ থেকে দূরে যাবে। তুর্য গাড়ির চাবি নিয়ে নিচে নামতে থাকে, তখন তনিমা চৌধুরী তাকে জানায় হীর ছাদে আছে। তুর্য এক ছুটে ছাদে চলে যায়। সেখানে হীরকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন তুর্য প্রাণ ফিরে পেল। তুর্য হীরকে শক্ত করে জড়িয়ে ধরল বুকে। হীরের গালে কপালে অসংখ্য চুমু খেলো। আমাকে না জানিয়ে তুমি এখানে কি করছিলে? জানো তোমাকে বাড়িতে না দেখতে পেয়ে আমার কি অবস্থা হয়েছিল? কতটা ভয় পেয়েছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি। এক দৃষ্টিতে তাকিয়ে আছি তুর্যর চোখের দিকে। সত্যিই চোখ দুটো আমাকে হারিয়ে ফেলার ভয় ছিল, কিন্তু আমাকে যে হারাতেই হবে, তা না হলে তুর্যর সন্তান যে ওর প্রাপ্য অধিকার পাবে না। তুর্য আবারও আমাকে জড়িয়ে ধরলেন। তুর্য, আমি আপনার সাথে থাকতে চাই না। আমি ডিভোর্স চাই। হোয়াট? কি বলছো এসব তুমি? যা শুনছেন তাই। আমি ডিভোর্স চাই। আপনার সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। তোমার কি হয়েছে হির? হঠাৎ এসব কথা কেন বলছো? কি সমস্যা হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? আমাকে বলো। না তুর্য, কেউ আমাকে কিছু বলেনি, কিন্তু আপনার মতো একটা চরিত্রহীন লম্পটের সাথে সারা জীবন কাটানো আমার পক্ষে সম্ভব না। কথাটা শেষ করতে দেরি হলেও গালে একটা চড় পড়তে দেরি হলো না। তুর্য এতটাই জোরে চড়টা মেরেছেন যে আমার মাথায় ঝিম ধরে গেছে। তুর্য আবার আমাকে বুকে জড়িয়ে নিলেন। আই এম সরি কলিজা, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, কিন্তু বিশ্বাস করো আমি চরিত্রহীন নই। আমি আজ পর্যন্ত তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ মেলে এ পর্যন্ত তাকাইনি। কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্টই ছিল না কখনো, কারণ সে শুরু থেকে আমি তোমার মোহে আটকে গেছি। কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাননি, কিন্তু কিয়ারাকে প্রেগনেন্ট করে এখন ছেড়ে দিতে পারছেন। একটাবারও ভাবলেন না ওর বাচ্চার কি হবে? বাবার পরিচয় ছাড়া কিভাবে এই সমাজে বড় হবে ওই শিশু? কি বলছো তুমি এসব? মাথা ঠিক আছে তোমার? কিয়ারাকে আমি প্রেগনেন্ট করেছি? তোমাকে কে বলেছে কিয়ার প্রেগনেন্ট? আমি কিয়ারার প্রেগনেন্সি রিপোর্ট দেখেছি। 3 মাসের প্রেগনেন্সি চলছে। আমি আপনার আর কিয়ারার ফোনের কথা শুনেছি। আপনি এই বাচ্চাটাকে অস্বীকার করছেন এখন। সেটা শুধুমাত্র আমার জন্য। তাই আমি আপনাদের জীবন থেকে চলে যাব। আপনি আপনার ভালোবাসা আর বাচ্চা নিয়ে সুখে থাকবেন। তুর্য আবারও ঠাস করে একটা চর বসিয়ে দিল আমার গালে।
এতক্ষণ নিজেকে শক্ত রাখলেও দ্বিতীয়বারের চরটা সহ্য করতে পারলাম না। ছোট্ট বাচ্চাদের মতো কেঁদে দিলাম। চুপ, একদম চুপ। একদম বাচ্চাদের মতো একা কান্না করবে না। কি মনে করো নিজেকে, হ্যাঁ? মাদার তেরেসা নাকি আর বড় কিছু? পুরো দুনিয়ার মানুষকে সুখের গ্যারান্টি তুমি নিয়ে ঘুরো। কিয়ারা বলেছে ও আমার সন্তানের মা হতে চলেছে। একটাবার আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কতখানি সত্যি? মনে রেখো হির, সবসময় চোখে দেখা বা কানে শোনা সত্যি হয় না। দৃষ্টিসীমার আড়ালেও সত্য লুকায়িত থাকে। তুর্যর কথায় এখন আমার মাথা কাজ করছে। হ্যাঁ, এটা আমি কেন ভাবিনি। কিয়ারা তখন ফোনে কেন এই কথাগুলো বলছিল? তুর্য আর সে তো একই বাড়িতে থাকে, সামনাসামনিও কথাগুলো বলতে পারতো। তুর্যকে এইভাবে অবিশ্বাস করে আমি অন্যায় করেছি। সত্যি মিথ্যা যাচাই না করে এইভাবে রিয়্যাক্ট করা ঠিক হয়নি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম আর কথাগুলো ভাবছিলাম। তুর্য আবার বলতে শুরু করলেন, তুমি যে কিয়ারা সত্যবাদীর কথা শুনে আমাকে অবিশ্বাস করছো, চলো তার কাছে। এখনই সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তুর্য আমার হাত ধরে টেনে আমাকে নিচে নিয়ে গেলেন। কিয়ারার রুমের বাইরে আমাকে দাঁড় করিয়ে তিনি ভেতরে ঢুকলেন। কিয়ারা, তুর্য, তুই এই সময়? তুই নাকি প্রেগনেন্ট? তুর্যের প্রশ্নে কিয়ারার চেহারার রং পাল্টে গেল হঠাৎ। আমতা আমতা করে কিয়ারা বলল, কি বলছিস এসব? তুই খুব ভালো করে জানিস আমি কি বলছি। তুই প্রেগনেন্ট এটা সত্যি হলেও এই বাচ্চার বাবা আমি না, এটা তুইও জানিস। তুর্য, তুই ভুল বুঝছিস। এসব মিথ্যে। হির তোকে বানিয়ে বানিয়ে বলছে সব। তুর্য ঠাস করে কিয়ারার গালে একটা চর বসিয়ে দিল। একটা কথা মিথ্যা না। তুই হিরকে এসব বলেছিস ইচ্ছে করে, যাতে আমাকে আর হিরকে আলাদা করতে পারিস। আর এসব যদি মিথ্যে হয় তাহলে তুই কিভাবে জানলি এসব আমাকে হির বলেছে? কি হলো, চুপ করে আছিস কেন বল? তুর্য, এখন তুই প্লিজ টিভি সিরিয়ালের লজিক দিস না যে আমি ড্রিঙ্কস করে তোর কাছে গিয়েছিলাম, পরে সব ভুলে গেছি। আর এমনিতে আমার কাছে আমার ইনোসেন্টের প্রমাণ আছে। তোর প্রেগনেন্সি রিপোর্টে লেখা যে তোর 3 মাস চলছে, তাই না? কিন্তু তুই তো 6 মাস যাবৎ বাংলাদেশে ছিলি না। আর আমি তো গত মাসেই দেশের বাইরে, আর আমিও তো গত 6 মাসে দেশের বাইরে যাইনি। তাহলে তুই কোন সাহসে বললি এটা আমার বাচ্চা? তুর্য, আমাকে ক্ষমা করে দে। তুই তো জানিস আমি তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। হিরকে তুই আমার চেয়ে বেশি গুরুত্ব দিস, সেটা আমার সহ্য হয় না। আরে ম্যাড কিয়ারা, তুই বুঝতে পারছিস হির আমার ওয়াইফ। আমার জীবনে সবার চেয়ে ওর গুরুত্ব বেশি। কিন্তু তুর্য, আমি তো ছোটবেলার বন্ধু। শাট আপ কিয়ারা, জাস্ট শাট আপ। তোর এই লেম লেম রিজন আমি আর নিতে পারছি না। তোর একটা বোকামির জন্য আমার আর হিরের সংসার ভেঙে যেতে পারতো। সরি তুর্য, আমি হিরের কাছে ক্ষমা চেয়ে নেব। আই ডোন্ট নিড ইউর সরি। তুই কালকে এই বাড়ি থেকে বিদায় হবি। যদি কালকে এই বাড়ি থেকে না যাস তাহলে ফুপি আম্মুকে সব বলতে বাধ্য হব আমি। প্লিজ তুর্য, আম্মুকে কিছু বলিস না। আম্মু জানতে পারলে অনেক কষ্ট পাবে। আমি তোকে 2টা অপশন দিয়েছি, সো ইজ ইস ইয়োর্স। তুর্য কিয়ারার রুম থেকে বেরিয়ে আমাকে রাগি একটা লুক দিয়ে চলে গেলেন। আর আমি লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছে। এমন একটা মেয়ের কথা শুনে আমি আমার স্বামীকে সন্দেহ করেছি। আমার কথায় তুর্য অনেক কষ্ট পেয়েছে, তার কাছে ক্ষমা চাইতে হবে আমার। ঘরে গিয়ে দেখি তুর্য শুয়ে পড়েছে, কিন্তু এখনো ঘুমায়নি। তুর্যর সামনে গিয়ে কয়েকবার কান্না কান্না চেহারা বানিয়ে ডাকলাম, কিন্তু তুর্য সাড়া দিচ্ছেন না। বোঝাই যাচ্ছে সে অনেক রাগ করেছেন। কি একটা ভেবে তুর্যর উপর শুয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। আমার এই কাজে তুর্য রাগে দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। এভাবে উপরে উঠলে কেন? নামো। না, নামবো না। আমাকে প্লিজ ক্ষমা করে দেন। আর কখনো এমন হবে না। সত্যি এবারের মতো ক্ষমা করা যায় না? তুর্য আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে বুকে জড়িয়ে নিলেন। যদি সারা জীবন এইভাবেই এই বুকে মাথা দিয়ে ঘুমিয়ে থাকতে পারতাম। কখন যে ঘুম পড়ে চোখে নেমে আসে কে জানে। রাত 3টে বাজে। হীর তুর্যের বুকে ঘুমিয়ে আছে, কিন্তু তুর্যের চোখে ঘুম নেই। সে হীরের চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর কিছু একটা ভাবছে। রায়ান হীরকে ড্রাগস দেয়নি, এটা তুর্যের বিশ্বাস হয়ে গেছে। কিন্তু যদি রায়ান এসবের পিছনে না থেকে থাকে তাহলে কে করেছে এসব? রায়ানের সাথে আর একবার দেখা করতে হবে। কিয়ারা কারোর সাথে ফোনে কথা বলছে। প্লিজ বেবি, আমাকে ভুল বুঝো না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি হিরকে তুর্যর জীবন থেকে সরানোর, কিন্তু তুর্যর ভালোবাসা বারবার হিরকে আটকে দেয়। আজকে আমার প্ল্যানটা একদম ফুল প্রুফ ছিল, কিন্তু তুর্য যে হিরের পেট থেকে সব কথা বের করে নেবে আমি বুঝতে পারিনি।
সত্যি বিশ্বাস করো। Yeah, Kiara baby, I am not that. You are good for nothing. এমনভাবে বলো না প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসলে হয় না, ভালোবাসা প্রমাণ করতে হয়, যেটা তুমি পারোনি। তাই তোমার মতো একটা ইউজলেসকে দিয়ে কিছু হবে না। এখন যা করতে হবে আমাকেই করতে হবে। হ্যালো বেবি। বেবি, কিয়ারা ফোন রেখে কান্নায় ভেঙে পড়ল। পরদিন সকালে হীর ঘুম থেকে উঠে তুর্যকে কোথাও খুঁজে পেল না। হাসপাতালে তুর্য রায়ানের সামনে বসে আছে। রায়ান মোটামুটি একটু সুস্থ আছে। কিছুক্ষণ চুপ থেকে তুর্য বলতে শুরু করলো। লুক রায়ান, আই নিড টু নো হিরকে মেডিসিনগুলো খেয়ে দিত আর কিভাবে দিত। এজন্য আই নিড ইউর হেল্প। আমি সব দিক দিয়েই তোমার হেল্প করবো তুর্য। তুমি তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারো? উত্তর দেওয়ার মতো হলে অবশ্যই দেব। তুমি হীরকে তুলে নিয়ে রেপ কেন করেছিলে তুর্য? হীর তোমার বিবাহিতা স্ত্রী, ওর সাথে এই ধরনের আচরণ করতে তোমার বিবিকে বাঁধলো না? কেউ আমাকে এই ধরনের প্রশ্ন করুক, এটা আমার একদম পছন্দ নয় রায়ান। কিন্তু তুমি আমার হিরকে এতদিন সেভে রেখেছো, এজন্য এতটুকু তোমার জন্য আমি করতে পারি। হিরকে এত কষ্ট দেওয়াতে আমিও কষ্ট পেয়েছি, কিন্তু আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। তোমার আর হিরের বিয়ে ছিল 2 দিন পর। আমি অনেক চেষ্টা করেছি এই 3 মাস হিরকে পুরনো স্মৃতি মনে করে দিতে, কিন্তু দিন শেষে আমি ব্যর্থ ছিলাম। কিছুতেই হিরকে পুরনো কথাগুলো মনে করাতে পারিনি। হিরের সামনে আমি অনেকবার গিয়েছি, অনেকবার ওকে সব বলতেও চেয়েছি, বলেওছি। হির 2 দিন পর আবার আমার চেহারাটা ভুলে যেত। নিরুপায় হয়ে একদিন রাহির সাথে যোগাযোগ করি, ওকে সব খুলে বলি। তখন রাহি আমাকে হেল্প করতে তোমার কাছে থেকে হীরাকে ফিরে আনতে। রাহির লোকে আমাকে হিরের সব তথ্য দিত। তোমার আর হিরের বিয়ে থামানোর জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম, কিন্তু হিরকে আমি আমার ভালোবাসা দেখাতে পারতাম না। হিরের সামনে অতীতের কিছু বললেই হিরের মানসিক যন্ত্রণা শুরু হয়ে যেত। একটা ডাক্তারের সাথে পরামর্শ করলে তিনি বলেন হিরের প্রপার চেক আপ ছাড়া তিনি কিছুই করতে পারবেন না। রাহিকে দিয়ে হিরকে বিয়েটা থামিয়ে দেওয়ার জন্য অনেকবার বলেওছি, কিন্তু হির মানেনি। ইভেন ডাক্তারের কাছে আনার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। অবশেষে একটা প্ল্যান আমাকে বানাতে হলো, যার মাধ্যমে হির নিজেই বিয়ে ভেঙে দেয়। অনেক ভেবেচিন্তে এই প্ল্যানটাই আমার মাথায় এলো, কারণ হিরকে আমি খুব ভালো করেই জানি ও তোমাকে কখনোই ঠকাবে না, তাই নিজের বিয়েটা ভেঙে দেবে। আমি জানি আমি যা করেছি সেটা অন্যায়, কিন্তু হিরকে ফিরে পাওয়ার জন্য আমি সব করতে পারতাম। এই জন্য আমার আর রাহির প্ল্যান অনুযায়ী সেদিন কলেজ ফাংশনের জন্য হির একা বাসা থেকে বের হয়, আর আমি ওকে রাস্তা থেকে তুলে নিয়ে যাই। তারপরে তাই হয় যা আমি চেয়েছিলাম। হির নিজে থেকেই তোমাকে মানা করে দেয়, মন বানিয়ে নেয়। জানি না এটাকে ভাগ্য বলবো নাকি অন্য কিছু। সেদিন সকালে তুমি ঢাকার বাইরে চলে যাও, যার জন্য আমি আরো একটা সুযোগ পাই হিরকে বিয়ে করে নেওয়ার। আমার বিশ্বাস ছিল যে কোনো উপায়ে হিরকে নিজের কাছে আনতে পারলে ওই সমস্যাটা জানতে পারবো। হলেও তাই। এতটুকু বলে তুর্য থামল। রায়ানের চোখে পানি টলমল করছে। কেন যেন তুর্যের জন্য আজ ওর খুব মায়া হচ্ছে। তুর্য আর রায়ান সমবয়সী। ছোট থেকে দেখে আসছে তুর্যকে সে। হীর যে তুর্যের কলিজা তাতে রায়ানের কোনো সন্দেহ নেই, কিন্তু হীরকে যে সে নিজেও অনেক ভালোবাসে, তাই তো এতটা স্বার্থপর হয়ে গিয়েছিল সে। রায়ান একটু সামনে এগিয়ে এসে তুর্যকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল তার স্বার্থপরতার জন্য। তুর্যও আর কোনো অভিমান রাখল না। রায়ানের এসব করার পিছনের কারণটা সে ভালো করেই জানে। আজ এই ভালোবাসার জন্যই দুজনের সমান অপরাধী। রায়ান বলতে শুরু করলো। যেদিন ফুপি ফুপা আর হীরের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আমরা তার 2 দিন পরই খবর পাই, কারণ তারা চট্টগ্রামে অ্যাক্সিডেন্ট করেছিল। আমরা যাওয়ার আগেই ফুপা ফুপি গুরুতর আহত হয়ে মারা যান, আর হীর কোমায় ছিল। যদিও 11 দিন পর হীরের জ্ঞান ফিরে আসে, কিন্তু সে কাউকে চিনতে পারে না। স্মৃতিশক্তি হারিয়ে হীর একদম ছোট্ট বাচ্চার মতো হয়ে গিয়েছিল। আর না ফুপা ফুপির কথা মনে ছিল, আর না তোমার কথা। আম্মু আব্বু তোমাকে হীরের কথা জানাতে চেয়েছিল, কিন্তু আমি বাধা দেই। আমার মনে হয়েছিল ভাগ্য আমার হীরকে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্যই এমনটা করেছিল। নিজের স্বার্থের জন্যই আমি সেদিন হীরকে তোমার কাছ থেকে আলাদা করেছিলাম তুর্য। কিন্তু বিশ্বাস করো, এই কয়েক মাসে একবারও হীর আমাকে ভালোবাসতে পারেনি। আমার বানানো ভালোবাসার গল্পই হীরের মনে গাঁথা ছিল শুধু। আমিই হীরকে বলেছিলাম যে ওর বাবা মাও ছোট থাকতে মারা গেছে, আর আমাদের বিয়ে ঠিক হয়ে আছে ছোটবেলা থেকে।
রাহি যে তোমার সাথে কথা বলতো সেটা আমি জানতাম না। আর হিরকে আমি কোনো ড্রাগসও দিতাম না। কিন্তু হাসপাতাল থেকে আসার আগে ডাক্তার হিরকে কিছু ওষুধ দিয়েছিল। সেই ওষুধগুলোই হির খায়। কিন্তু সেগুলো তো মাথা ব্যথার আর ঘুমের ওষুধ। এই ওষুধগুলো হিরকে কোন ডাক্তার দিয়েছে বলতে পারো? সেই ডাক্তার তো কয়েক মাস ধরে ঢাকাতেই আছে। আর সেই ডাক্তারকেই দেখায় হির। পেয়ে গেছি। কি পেয়েছো? এই ডাক্তারগুলো হিরকে ড্রাগস দেয়। আমার এই ডাক্তারের ইনফরমেশন চাই রায়ান, অ্যাট এনি কস্ট। বাসায় হিরের ঘরে থাকতে পারে প্রেসক্রিপশন। আমাকে একবার দেখতে হবে। তুমি দেখে আমাকে জানাও রায়ান। হিরের এই শত্রুকে শেষ না করতে পারলে হির সেফ থাকতে পারবে না। অবশ্যই। তুর্য হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢুকতেই তুর্য সারপ্রাইজড হয়ে যায়। তুর্যের বেস্ট ফ্রেন্ড রুহান দাঁড়িয়ে আছে তুর্যের সামনে। কি খবর দোস্ত, বিয়ে করে ফেললে আর আমাকে একটাবারও বললি না? আরে দোস্ত, তুই কবে ফিরলি লন্ডন থেকে? রাগ শালা তোর দোস্ত, আমাকে তো তুই ভুলে গিয়েছিস। আরে মামা, তোমায় কি বলতে পারি বলো? এই কয়েক মাসে একটা খোঁজও নিস নে। কি মনে করবো আমি? সরি রে দোস্ত, অনেক চাপের মুখে ছিলাম। আবার বিয়েটা এমন হুট করেই করেছি যে তোকে বলতে পারিনি। হ্যাঁ, হয়েছে হয়েছে। ভাবি কোথায়? ভাবির মুখ দর্শন তো করা। আমিও দেখি কোন হুড়পড়ি আমার দোস্তের মন কেড়েছে। অবশ্যই দেখাবো। তুর্য একজন সার্ভেন্টকে পাঠালো হিরকে ডেকে আনতে। হির বিয়ের পর প্রথম আজকে লাল রঙের শাড়ি পরেছে। পাতলা লাল একটা শাড়ি পরেছে, সাথে মনের মাধুরী মিশিয়ে সেজেছে। যদিও সাজটা তুর্যের জন্য তুলে রাখা, আর হির জানেও না নিচে কে এসেছে। হির সিঁড়ি দিয়ে নেমে নিচে আসার সময় তুর্যের চোখ আটকে যায় হিরের উপর। হির এমনিতেও শাড়ি খুব বেশি একটা পরে না, আজ হঠাৎ পরাতে একটু ভিন্ন লাগছে। তুর্য ঘোর লাগানো চোখে তাকিয়ে আছে হীরের দিকে। হীর লজ্জায় মাথা নিচু করে আছে। তাদের চোখাচোখির পাশে অন্য একজোড়া চোখ হীরকে নেশা ভরা দৃষ্টিতে দেখছে। রোহান মন্ত্রমুগ্ধের মতো দেখছে হীরকে। সে হয়তো জানে সে একটা নিষিদ্ধ আবেগকে প্রশ্রয় দিচ্ছে, কিন্তু তার বেহায়া চোখ বাধা মানছে না। তনিমা বেগমের ডাকে সবার ঘোর কাটে। রোহান নিজের চোখ সরিয়ে নিলেও ওর মনে হীরের ছবি গেঁথে গেছে। কন্ট্রোল রোহান, ভাবি হয় তোর তোর বেস্ট ফ্রেন্ড তুজোর ওয়াইফ। নিজে চোখ সামলা রোহান। কিরে, কি বিড়বিড় করছিস? তুর্য রুহানকে হালকা ঝাঁকিয়ে প্রশ্নটা করলো। আরে কিছু না, বলছিলাম ভাবির সাথে পরিচয় না করিয়ে দিয়েই চোখে চোখে ইশারায় লেগে পড়েছিস। দোস্ত, ও হচ্ছে হির, আমার বউ, আমার ভালোবাসা, আর আমার কলিজা, আমার জীবন, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আর হির, উনি হচ্ছেন তোমার একটা দেবর, আমার বেস্ট ফ্রেন্ড রোহান। সরি, রকস্টার রোহান খান। কেমন আছো ভাবি? ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? ভালো না থাকলেও এখন তোমাকে দেখে ভালো হয়ে গেছি। রুহান ভাইয়ের কথাটা কেমন যেন সহজভাবে নিতে পারলাম না আমি। তার চাউনিও কেমন অস্বস্তিকর ছিল। এসব নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, তখন তুর্য আবার বলতে শুরু করলেন। জানো হির, রোহানের সাথে আমার প্রথম দেখা লন্ডনে হয়। আমরা একসাথে থাকতাম সব সময়। গ্র্যাজুয়েশন শেষ করে দুজনে একসাথে মিউজিকে প্রফেশন হিসেবে চুজ করি। আজ দুজনেই সম উচ্চতায় আছি। ভুল বলি দোস্ত, তুই আমার থেকেও অনেক বেশি সাকসেসফুল আর পপুলার, অ্যান্ড আই এম প্রাউড অফ দ্যাট। তুর্য আর রুহান কথা বলছে। আজ এতদিন পর তাদের দেখা হয়েছে। আমি কিচেনে চলে গেলাম আম্মুর হেল্প করার জন্য। সবাই একসাথে খাবার পর্ব শেষ করে আড্ডা দিতে বসলো। আমি আর তুর্য একসাথে বসে আছি, আর তুর্য এক হাত দিয়ে আমার হাত চেপে ধরে আছে। কি মুশকিল! বাসা সবাই দেখছে আর মুখ টিপে টিপে হাসছে। আমি তো লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে, কিন্তু তুর্য বেশ আরামেই আছে মনে হচ্ছে। রুহানের দৃষ্টি কেন যেন আমার ভালো মনে হচ্ছে না। এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে যে আমার অস্বস্তি হচ্ছে। সবার জন্য চা আনার বাহানা দিয়ে সেখান থেকে উঠে পড়লাম। যদিও রুহান তুর্যর বেস্ট ফ্রেন্ড, তার সম্পর্কে এসব ভাবা আমার উচিত না, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে জানান দিচ্ছে খারাপ কিছু হতে চলেছে। আমার কি তুর্যকে জানানো উচিত রুহান ভাইয়ার কথা? তুর্য আবার আমাকে ভুল বুঝবেন না তো?
রাতে রুহানকে তুর্যের পাশের রুমটাতে থাকতে দেওয়া হয়, যেই রুমের ব্যালকনি থেকে তুর্যের রুমের ব্যালকনি সব দেখা যায়। হীর ব্যালকনিতে দাঁড়িয়ে রুহানের ওভাবে তাকিয়ে থাকার কথা চিন্তা করছে। আকাশে মেঘ করেছে, দমকা হাওয়ায় হীরের চুলগুলো এলোমেলোভাবে উড়ছে। তুর্য কাচের সাথে হেলান দিয়ে হীরকে দেখছে, তার মায়াবতীর মায়ায় নতুন করে চড়াচ্ছে। পাশের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রুহান, তার দৃষ্টি বরাবরের মতো হীরের উপর। না জানি কি মাদকতা আছে হীরের মধ্যে, যা বারবার রুহানকে এক নিষিদ্ধ আবেগের দিকে টানছে। নিজের চোখকে থামাতে পারছে না সে। বন্ধুর বউকে এই নজরে দেখা তার অন্যায় হচ্ছে, কিন্তু সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। যে করেই হোক একবারের জন্যে হলেও হীরকে সে পেতে চায়। রুহানের ভাবনাই তখনই ছেদ পড়ে যখন তুর্য এসে হীরকে জড়িয়ে ধরে। রুহানের অজান্তেই তার কপালের রগটা ফুলে ওঠে রাগে। তুর্য তার মনের সুখে হীরকে আদর করছে, হীরও সমানভাবে তাল মেলাচ্ছে তুর্যের সাথে। রুহান রক্তচক্ষু নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। তার চিন্তা শক্তি বলছে সে যা ভাবছে তা ঠিক না, কিন্তু মনকে সে মানাতে পারছে না। এক পর্যায়ে তুর্য হীরকে কোলে তুলে ঘরের ভিতর নিয়ে গিয়ে লাইট অফ করে দেয়। রুহান কিছুক্ষণ এভাবে থেকে স্মোক করা শুরু করে দেয়। সেদিন রাতে আর রুহানের ঘুম হয় না। সকালে ঘুম থেকে উঠতেই নিজের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে দেখি তুর্য ঘুমিয়ে আছে আমার বুকের উপর। তাকে এভাবে দেখে পুরনো কথা মনে পড়ল। এর আগেও একদিন তুর্য এভাবে আমার উপর ঘুমিয়েছিলেন। সেদিন তাকে দেখে আমার ঘৃণা হচ্ছিল, আর আজকে তাকে এভাবে দেখে অনেক ভালো লাগছে। সত্যি হয়তো আমি তুর্যকে ভালোবেসে ফেলেছি। তুর্যর মুখটা আমার অনেক পরিচিত মনে হয়। কেন যেন মনে হয় এই মুখটা আমার সারা জীবনের চেনা। আমি কি আগে থেকে তুর্যকে চিনতাম? কোথাও কি দেখেছি তাকে? কিচ্ছু মনেও করতে পারছি না। জানি না কি হচ্ছে আমার সাথে এসব। বেশি কিছু ভাবতেও পারি না, মাথায় ভীষণ যন্ত্রণা হয়। তুর্যর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। তাকে আস্তে করে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে নিচে পড়ে থাকা শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে নিলাম। ওয়াশরুমে গিয়ে পড়লাম বিপদে। জামা আনা হয়নি, আর বাথরুমটাও পাচ্ছি না, তাই বাধ্য হয়ে টাওয়াল জড়িয়ে বের হলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি তুর্য উঠে পড়েছে। এই লোকটা একটা অসভ্য, এমনিতে কখনো তাড়াতাড়ি উঠবে না। আজকে আমি এই অবস্থায় আছি, আর আজকে ওনার তাড়াতাড়ি উঠতে হলো। তুর্য আমার দিকে তাকিয়ে আছেন, আমার ভীষণ লজ্জা হচ্ছে। তাকাতে পারছি না তার দিকে। ভেজা চুলের পানি মেঝে ভিজে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে আলমারি খুললাম। পেছন থেকে তুর্য এসে আমাকে জড়িয়ে ধরলো। জানতাম এমন কিছুই হবে এখন। এটা কি হচ্ছে? ছাড়েন আমাকে, রেডি হয়ে নিচে যেতে হবে। না, ছাড়া যাবে না। আর তুমি নিচে গিয়ে কি করবা? বাড়িতে 1 ডজন সার্ভেন্ট আছে। লুচুগিরি বন্ধ করেন আর যেতে দিন। এমনিতেও রাতে ঘুমাতে পারিনি, মাথা ব্যথা করবে। দোষটা তোমার। এত সুন্দর হতে বলেছিল কে শুনি? তুমি এত সুন্দর না হলে আর বারবার রোমান্স করতে মন চাইতো না। এখন সব আমার দোষ? অফকোর্স। এখন তো এত কথা না বলে আমাকে রোমান্স করতে দাও। আমি কিছু বলতে যাব তার আগেই তুর্য আমার ঠোঁট দুটো তার দখলে নিয়ে নিলেন। তার এক হাত আমার কোমরে আঁকড়ে ধরে রেখেছে, আর অন্য হাত আমার চুলের গভীরে বিচরণ করছে। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর তুর্য আমার ঠোঁট ছেড়ে দিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিলেন। কিছুক্ষণ পর আমাকে কোলে তুলে বিছানায় শুইয়ে নিজের ভর আমার উপর ছেড়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সবাই একসাথে বসে দুপুরের খাবার খাচ্ছে। আমি আর আম্মু সার্ভ করছি। তখন রুহান বলল, দোস্ত, তুই তো বিয়ে করে নিলে, আমি আর কতদিন এভাবে থাকবো? একা একা তো আর ভালো লাগে না। তো বিয়ে করো না, একটা সুন্দরী ভাবি আসুক আমার। হ্যাঁ, এইবার তো করতেই হবে। একটা পরী দেখা পেয়েছে, পরীটাকে আপন করে পেতেই হবে। বলিস কি মামা? কোথায় পেলি পরিভাবিকে? পেয়েছি, সময় হলে সব বলবো। কিন্তু এখন শুধু এটুকুই বলবো যে তোদের বাড়ি এসে আমার ভাগ্যটা খুলে গেছে। তাই নাকি? যাক, আমার বন্ধুর ভাগ্য খুলেছে, তাতে আমি খুশি। খাওয়া শেষে রুহান কোথাও বেরিয়ে গেল। তখনই রায়ান সেখানে এসে পৌঁছালো। রায়ান ভাইয়া এসেছে দেখে আমার খুশিও হচ্ছিল, আবার ভয়ও হচ্ছিল। না জানি সেদিনের কথাই ভাইয়া কি মনে করেছে। ভয়ে ভয়ে তুর্য আর রায়ান ভাইয়ের সামনে গেলাম। রায়ান ভাই আমাকে দেখে একগাল হেসে বললেন, কেমন আছিস শির? ভালো আছি। তোমার এই অবস্থা কিভাবে হলো? অ্যাক্সিডেন্ট করলে কিভাবে? সেই কিছু না, একজন সাইকো লাভার আমার এই দশা করেছে। তুর্যর দিকে তাকিয়ে হেসে দিয়ে কথাটা বললেন।
রায়ান ভাইয়া কি বললেন আমি কিছুই বুঝলাম না। হির, তুমি রান্নার জন্য খাবারের ব্যবস্থা করো। জি আসছি আমি। হীরকে ভিতরে পাঠিয়ে দিয়ে তুর্য বলতে শুরু করলো। কিছু কি পেয়েছো? হ্যাঁ, হীরের ঘর থেকে ডাক্তারের প্রেসক্রিপশন পেয়েছি। এখানে ডাক্তারের ইনফরমেশন আছে। হীরের ডাক্তারকে একটা ঘরে বেঁধে রাখা হয়েছে। এই ঘরটাতেই রায়ানকে বেঁধে রেখেছিল তুর্য। এতক্ষণ তুর্য ডাক্তারকে আচ্ছা মতো ধোলাই দিয়েছে এবং এখন তুর্যের বডিগার্ড জন মারছে ডাক্তারকে। মার খেতে খেতে ডাক্তারের অবস্থা শোচনীয়। হয়তো আর কিছুক্ষণ মার খেলেই অক্কা পেয়ে যাবে। আর কত মার খাবে ডাক্তার? এখন তো বলো, হিরকে ড্রাগস কেন দিতে তুমি? আর কতবার বলবো আমি শুধু টাকার জন্য দিতাম? আমার নিজের কোনো স্বার্থ নেই। টাকার জন্য একটা মানুষের জীবন নষ্ট করতে একটু দ্বিধাবোধ করলে না? কেমন ডাক্তার আপনি? আপনারা তো মানুষের জীবন বাঁচানোর শপথ নেন, তাহলে কেন টাকার জন্য আমার হিরের এত বড় ক্ষতি করলেন? আমাকে ক্ষমা করে দিন, আমি টাকার লোভে পড়ে এসব করেছি। আমি এর ফলাফল জানতাম, কিন্তু তখন আমার কাছে টাকাটাই সব ছিল। আপনাকে কে টাকা দিয়েছে হিরকে ড্রাগস দেওয়ার জন্য? আমি তাকে চিনি না, তার সাথে ফোনেই কথা হতো সব সময়। আর টাকাগুলো আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিত সে। আপনি মিথ্যা বলছেন তাই না? জন, আরও মারো এই লোকটাকে। আমার হিরের এই অবস্থার জন্য এই লোকটাই দায়ী। না, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আমি লোকটাকে কখনো দেখিনি, তার নামটাও জানি না আমি। সে শুধু ফোনেই কথা বলতো। তার ফোন নাম্বার কোথায় পাবো? সে প্রাইভেট নাম্বার থেকে ফোন করতো। ড্যাম ইট! চৌধুরী বাড়িতে রিশান আর হীরের সাথে গল্প করছে রায়ান আর রাহি। রায়ানের এই অবস্থা কিভাবে হলো সেটা এখনও হীরের জানা হয়নি, তাই ঘুরিয়ে পেঁচিয়ে বারবার জিজ্ঞেস করছে আর রায়ান তাকে চুপ করাচ্ছে। সার্ভেন্ট জুস সার্ভ করার সময় রায়ানের শার্টের ওপর খানিকটা জুস পড়ে যায়। সেটা পরিষ্কার করতে রায়ান ওয়াশরুমের দিকে আগায়। তখনই তাপসী কলেজ থেকে ফিরে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকছিল। রায়ানের সাথে ধাক্কা খেয়ে তাপসী নিচে পড়ে গিয়ে কোমরে ব্যথা পায়। আই এম সো সরি পিচ্চি। আর ইউ ওকে? পিচ্চি মানে কি? আমাকে কি পিচ্চি মনে হচ্ছে? না মানে আসলে আমি দুঃখিত, মাফ করবেন আপু। আপু? এই আমি তোমার কোথাকার বোন? কি মুশকিল। আচ্ছা আমি সরি বলছি আপু। পিচ্চি, দাদি নানি কিছুই বলবো না। রায়ান তাসফিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। তাসফি আর রায়ানের সামনাসামনি কখনো দেখা না হওয়াতে তারা একে অপরকে চিনে না। তাসফি কিছুক্ষণ রায়ানের দিকে তাকিয়ে থেকে তার ঘরে চলে যায়। এদিকে তুর্য হন্যে হয়ে সেই মাস্টার মাইন্ডকে খুঁজছে। প্রাইভেট নাম্বার হওয়াতে ফোন নাম্বারের খোঁজ পাওয়া যায়নি। একটা আশার আলো খুঁজে পেয়েছিল তুর্য, কিন্তু সেই আলো বেশিক্ষণ রইল না। চারিদিক অন্ধকার মনে হচ্ছে তুর্যের কাছে। যতক্ষণ না ওই লোকটাকে খুঁজে পাচ্ছে ততক্ষণ হির সেফ না। অনেক চেষ্টা করে ব্যাংক ডিটেলসের মাধ্যমে কালপ্রিটটাকে খুঁজে বের করার আশ্বাস পেয়েছে তুর্য, কিন্তু সেটাতেও সময় লাগবে। এতদিন তুর্যকে আরও সাবধান থাকতে হবে, হিরকে আরও চোখে চোখে রাখতে হবে। বাসায় গিয়ে রায়ানের সাথে সব কথা আলোচনা করে তুর্য। ডাক্তারকে এখনও আটকে রেখেছে তুর্য, যদিও তার ট্রিটমেন্ট চলছে। রায়ানের সাথে কথা বলছিল তুর্য, তখন তার মোবাইলে একটা কল আসে। কলটা কিয়ারা করেছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে কিয়ারা বলল, তুর্য প্লিজ কলটা কাটিস না, আমার কথাটা একবার শুন প্লিজ। কেন ফোন করেছিস? তুর্য, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দে। আমি হীরের কাছেও ক্ষমা চেয়ে নেব। কেরা, তুই আমার সাথে যাই করিস আমি ভুলে যাব, কিন্তু হীর আমার জীবন। ওকে আমার থেকে আলাদা করতে চেয়েছিস? তোকে এত সহজে কিভাবে ক্ষমা করবো আমি? আমার ভুল হয়ে গেছে তুর্য, আমাকে প্লিজ ক্ষমা করে দে। আমি ভীষণ অসুস্থ, একা পড়ে আছি বাসায়, প্লিজ আমাকে তোদের বাসায় নিয়ে যা। ঠিক আছে, তুই সব গুছিয়ে নে, আমি আসছি। রায়ানের সাথে কিছুক্ষণ কথা বলে তুর্য কিয়ারাকে নিয়ে আসে বাড়িতে। তুর্য আর কিয়ারাকে একসাথে বাসায় আসতে দেখে আমার বুকটা ছ্যাদ করে ওঠে, কারণ তুর্য কিয়ারার হাত ধরে ওকে ভেতরে নিয়ে আসছেন। না না, এসব আমি কি ভাবছি? তুর্য তো সেদিন সব ক্লিয়ার করে দিয়েছেন যে তার কিয়ারার মধ্যে কিছুই নেই।
আমি শুধু শুধু এত বেশি ভাবছি। তুর্য আমাকে পাশ কাটিয়ে কিয়ারাকে নিয়ে উপরে চলে গেলেন। আমাকে দেখেও গেলেন না কেন? আমার তুর্যের উপর ভীষণ রাগ হচ্ছে। আজকে আসুক, একদম কথা বলবো না। তুর্যর জন্য বেশিক্ষণ অপেক্ষা করলাম না, কিন্তু সে এখনও কিয়ারার ঘর থেকে ফেরেনি। কেন যেন খুব কষ্ট হচ্ছে আমার, ভীষণ কান্না পাচ্ছে। আমি কাঁদতে চাচ্ছি না, কিন্তু তুর্যকে এইভাবে অন্য কারোর সাথে এত সময় ধরে সহ্যও করতে পারছি না। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি কে জানে। রাত 1টার পর তুর্য ঘরে ঢুকে দেখে হীর ঘুমিয়ে পড়েছে। দু চোখের কার্নিশ পেয়ে এখনও পানি পড়ছে হালকা হালকা, হয়তো এতক্ষণ কেঁদেছে। একটা গভীর নিঃশ্বাস নিয়ে হীরের কপালে একটা চুমু এঁকে দিল তুর্য। ফ্রেশ হয়ে বেরিয়ে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে বসে পড়ল। আজ এই সিগারেটগুলো ভীষণ দরকার তার। সিগারেটের ধোঁয়ার কুণ্ডুলিগুলো হাওয়ায় উড়িয়ে দিচ্ছে আর অতীতে ডুব দিচ্ছে তুর্য। তুর্য লন্ডন যাওয়ার আগে এক প্রকার জোর করেই আকত করে রেখে গিয়েছিল ঠিকই, কিন্তু হীর ছোট থাকায় তুর্য বেশি কথা বলতে পারত না। যখন তুর্য ফ্রি থাকতো তখন হীর ঘুমে বা পড়তে থাকতো, আবার হীর যখন ফ্রি থাকতো তুর্য তখন ব্যস্ত থাকতো। দুজনের কথা হতো না, দেখা হতো না, কিন্তু তুর্য 1 মিনিটের জন্যেও তার ছোট্ট বউটাকে ভুলতে পারেনি। তার সবটা জুড়ে ছিল শুধু হীর। তুর্য দেখতে বেশ হ্যান্ডসাম হওয়াতে অনেক মেয়েরা তার জন্য পাগল ছিল, কিন্তু তুর্যের কাছে তার ছোটবেলার ভালোবাসাটাই সব ছিল। যদিও তুর্য হীরকে এক মুহূর্তের জন্যেও ভুলতে পারেনি, কিন্তু তার ভয় ছিল হয়তো এত বছরের দূরত্ব হীরকে তার কাছ থেকে দূরে করে দিয়েছে। যখন গ্র্যাজুয়েশন শেষ করে দেশে ফিরে আসে তুর্য, তখন সে কোনো সাধারণ মানুষ নয়। সে তুর্য থেকে রকস্টার তুর্য আহমেদ চৌধুরী হয়ে গেছেন। তুর্য দেশের মাটিতে পা রেখে প্রথমেই হীরদের বাড়িতে যায়, কিন্তু বাড়ির গেটে বড় একটা তালা ঝুলতে দেখে। আশেপাশের মানুষের কাছ থেকে খোঁজ নিলে সে জানতে পারে যে হীরটা এখান থেকে চলে গেছে প্রায় বছর খানিক হয়েছে। যদিও এটা এখনও তাদের বাড়িই রয়েছে, কিন্তু তারা এখানে থাকে না এখন। তুর্যের মন ভেঙে যায় কথাগুলো শুনে। প্রায় বছর 2 আগে শেষবারের মতো কথা হয়েছে হীরের সাথে তার, তবুও সেই কথা 5 মিনিটের মধ্যে সীমাবদ্ধ ছিল। কেন সিরাজ মাহমুদ তার পরিবার নিয়ে ঢাকা ছেড়ে চলে গেলেন সেটা তুর্য জানে না। তবে কি তারা তুর্য আর হীরের বিয়ের সম্পর্ক মানে না? তবে কি হীর তুর্যের জীবন থেকে দূরে সরে গেল? কথাগুলো ভাবতেই তুর্যের বুকটা ছ্যাঁত করে ওঠে। দু চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তুর্য কোনো মতে বাড়ি ফিরে গিয়ে সোজা তার বাবার কাছে চলে যায়। তার বাবার কাছে প্রশ্ন করে কেন সে তুর্যকে সব কিছু জানায়নি। তুর্যের বাবা তখন তুর্যকে সামলায় যে সব ঠিক আছে। সিরাজ মাহমুদের ঢাকার বিজনেসটা লসে যাচ্ছিল, যার জন্য তিনি সেটা বন্ধ করে চট্টগ্রামের বিজনেসটা সচল রাখার জন্য চট্টগ্রামে শিফট করেন। আর তুর্যকে জানানো হয়নি যাতে সে এসব ভেবে নিজের কেরিয়ার হ্যাম্পার না করে। বাবার এই চুক্তি মানতে তুর্যের ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। দেশে ফিরেও সে তার হীরকে একবার দেখতে পারছিল না। কষ্টে যেন তার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। অতঃপর 3 দিন পর তুর্যের পরিবার হীরদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এতগুলো বছরে তুর্য একবারের জন্যেও হীরের ছবি দেখেনি, কিন্তু তার কল্পনার রাজকন্যার ছবি তার মনে আঁকা আছে। সেই ছবি দিয়ে সে তার পরীকে খুঁজে বের করবে। যদিও তুর্য প্রাপ্তবয়স্ক, কিন্তু হীরের সর্বোচ্চ হলে 15 বছর হবে। তুর্য খুব ভালো করেই জানতো হীর ওদের বিয়ের কথা নিশ্চিত ভুলে যাবে এতদিনে। আবার হীরের মন জয় করতে হবে তার, কিন্তু তাতেও তুর্যের কষ্ট নেই। হীরের জন্য শতবার শতরূপে নিজেকে প্রমাণ করতে রাজি সে। তুর্যদের গাড়ি হীরদের বাড়িতে পৌঁছানোর পর থেকে তুর্যের চোখ হীরকে খুঁজছে, কিন্তু কোথাও সে তার কলিজাকে খুঁজে পাচ্ছে না। আশেপাশে সবাই আছে, কিন্তু যার জন্য তুর্য ব্যাকুল হয়ে আছে তাকেই সে পাচ্ছে না।
তোজরা সবাই সিরাজ মাহমুদের বাড়িতে গেছে প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে, তবুও হীরের দেখা নেই। তুর্যের যেন আর তর সইছে না। সবাই গল্প করছে, কিন্তু তুর্য ছটফট করছে বসে বসে। তখন এক বুড়ো মহিলা তুর্যের কাছে এলো আর তুর্যকে সাথে নিয়ে গেল একটু সাহায্য করার জন্য। একটা ঘরে নিয়ে গেল বুড়ি তুর্যকে। ঘরটা বেশ সাজানো গোছানো। তুর্য ঘরে ঢুকতেই বুড়ি দরজা লাগিয়ে দিয়ে তুর্যকে জড়িয়ে ধরে। বুড়ির এহেন কাজে তুর্য হতবাক। দুহাত উঁচু করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে, যেন ফ্রিজ হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে থাকার পর হঠাৎ বুড়ির হাসির আওয়াজ শুনে তুর্যের হুঁশ ফিরল। আরে দাদু, ছাড়েন আমাকে, কি করছেন? এই দাদু কাকে বলছেন? আমি আপনার বউ। হ্যাঁ, কি বলছেন দাদু? আমি আপনার বউ? থুরি, আপনি আমার বউ কিভাবে? আরে রাম ছাগল, আমি দাদু হতে যাব কেন? আমি আপনার ছোটবেলার বউ হীর। হীর নিজের শরীর থেকে বুড়ির শাড়ি আর লুকানো পাকা চুলের উইগটা খুলে জোরে জোরে হাসতে লাগলো। এখন তুর্যের চিনতে আর সমস্যা হচ্ছে না। এই মেয়েই তার হীর। তার ছোট্ট হীর এখন অনেকটা বড় হয়ে গেছে, আগের থেকে আরো বেশি সুন্দর হয়েছে। গালের তিলটা সময়ের সাথে সাথে আরো কুচকুচে কালো হয়েছে। তুর্য কিছুক্ষণ স্তব্ধ দৃষ্টিতে হীরকে আপাদমস্তক দেখে নিল। এতদিন পর হীরকে সামনে তুর্য যেন বাকরুদ্ধ হয়ে গেছে। আচমকা তুর্য হীরকে বুকে জড়িয়ে নিয়ে চোখের পানি ছেড়ে দিল। হীরও পরম আবেশে তুর্যকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ এভাবে থেকে তুর্য হীরকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। হীর ভ্রুকুচকে তাকিয়ে আছে তুর্যের দিকে। আপনি কি মনে করেছিলেন আমি আপনাকে ভুলে গেছি? অনেক বছর হয়ে গেছে, আর তুমি তখন ছোট ছিলে, তাই ভেবেছিলাম। হ্যাঁ, সত্যি ভুলে যেতাম এতদিনে, কিন্তু আমার আর আপনার বাড়ির মানুষ আমাকে ভুলতে দেয়নি। মানে? প্রতিটা মুহূর্তে সবাই আমাকে তুর্যর বউ বলে বলে কানে পোকা ধরিয়ে দেয়। জানেন, বাবা আমাকে গার্লস স্কুলে ভর্তি করেছেন যাতে অন্য কোনো ছেলের সাথে আমার কথা না হয়। আই এম সরি হার, আমার জন্য তোমার ভীষণ কষ্ট হয়েছে, তাই না? আরে কষ্ট হবে কেন? আমি তো আরও এনজয় করি এই জিনিসটা। আপনার প্রতিটা গান আমি শুনি, প্রতিটা কনসার্ট লাইভ না দেখতে পেলেও মিস করি না। প্রতিদিন কথা না হলেও ডায়েরিতে আপনাকে নিয়ে রোজ কিছু লেখা হয়। সামনে না দেখলেও আপনার ছবিটা একবার দেখা হয়। তুমি অনেক পেকে গেছো হির। কি বললেন আপনি? আমি পেকে গেছি? আরে খচ্চর বেটা, তোকে ভালোবেসে ফেলেছি আমি। 15+ আমি, ছোট্ট বাচ্চা নই। অনেক কিছুই বুঝি, বুঝলেন? বুঝলাম। এখন আমাকে কিস করেন একটা। কি? তুমি এসব কোথায় শিখলে? টিভিতে দেখেছি। এখন অত শত কথা না বলে কিস করেন তো। একদমই না, তুমি এখনো ছোট, একটু বড় হও তারপর করব। এমন করেন কেন? আমি আপনার বউ, একটা কিসও কি করবেন না? না, এখন কিছুই না। এখন তুমি পড়ালেখা করবে, আর একটু বড় হও, তারপর তোমাকে আবারও ধুমধাম করে বিয়ে করে নিজের কাছে নিয়ে যাব। হীর হালকা হেসে তুর্যের গালে একটা চুমু বসিয়ে দৌড়ে পালালো। তুর্যরা হীরদের বাড়িতে কয়েকদিন থেকে ঢাকাতে ফিরে এলো। হীর আর তুর্যের প্রতিদিন কথা হলেও তুর্য পড়ার কথাই বেশি বলতো। ভিডিও কল দিয়ে তুর্য হীরকে দেখতো আর হীর পড়তো। এভাবেই সময় কেটে যাচ্ছিল। তুর্যের মাঝে মাঝেই শহরের বাইরে, দেশের বাইরে যেতে হতো। একদিন হুট করেই চট্টগ্রামে চলে যায় তুর্য হীরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হীরের কলেজের সামনেই দাঁড়িয়েছিল সে। হীর ক্লাস শেষ করে বের হলে হীরের একজন ক্লাসমেট ওকে রাস্তায় প্রপোজ করে, কারণ কলেজে কেউই জানতো না হীর বিবাহিত। সবার সামনে এভাবে হীরকে প্রপোজ করায় তুর্যের মাথায় রক্ত উঠে যায়। ডানে বামে না তাকিয়ে সবার সামনে গিয়ে ছেলেটাকে আচ্ছা মতো ধোলাই দেয় সে। তুর্যের মার খেয়ে ছেলেটা কোনো মতে জীবন বাঁচিয়ে পালায়। সবার সামনে মারামারি করা পর্যন্ত তো তবুও ঠিক ছিল, কিন্তু এরপর তুর্য যা করলো তাতে হীরের মুখ লুকিয়ে সেখান থেকে ফিরতে হলো। রাস্তায় জড়ো হওয়া সব মানুষের সামনে হীরকে বুকে জড়িয়ে নিয়ে তুর্য বলল, হীর তুর্য আহমেদ চৌধুরীর বিবাহিত স্ত্রী। ওর উপর যদি কেউ নজর দেয়, সে চোখ উপরে ফেলার আগে দ্বিতীয়বার ভাববো না আমি। এরপর থেকে সবাই কথাটা মাথায় রাখবেন।
তুর্যের এহেন কাণ্ডে হীর মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর বাকিরা সবাই মুখ হাঁ হয়ে দাঁড়িয়ে আছে। রকস্টার তুর্যের বউ তাদের ক্লাসমেট, ভাবা যায়? তুর্য এক টানে হীরকে গাড়িতে বসিয়ে ড্রাইভ শুরু করলো আর নিয়ে গেল সোজা কাজী অফিসে। হীর এখনো হাঁ হয়ে আছে, ওর সাথে হচ্ছেটা কি? কাজী অফিসে কেন এলাম আমরা? আজ এক্ষুনি আবার বিয়ে করবা। কিন্তু কেন? তোমাকে নিজের কাছে থেকে দূরে রাখতে পারবো না। আরে কিন্তু এভাবে? আর কোনো কথা নয়।